এই সরকার আমরা দেখেছি 180 দিন উপলক্ষে তারা নিজেরা একটা প্রেস মিটিং করেছে, একটা রিপোর্ট পাবলিশ করেছে। তো আমরা সেখানে দেখতে পেয়েছি যে তারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলোর অধিকাংশই তারা রক্ষা করতে পারেনি। দেশের যে সংকটগুলো তৈরি হয়েছে সেই বিষয়ে তাদের কোনো জবাবদিহিতা নেই, পর্যন্ত তারা নিজেদের সফলতা দাবি করছে। তো আজকের প্রেস ব্রিফিং এর মূলত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, জনগণকে দেখানোর চেষ্টা করবো আপনাদের মাধ্যমে যে এই সরকার কোথায় কোথায় অব্যবস্থাপনা এবং সংকটগুলো তৈরি করেছে। আজকে একটু আমাদের সময় লাগবে, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা যদি শুরু করি একদম, এই সরকার 17 ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রথম মন্ত্রিসভা বৈঠকে সরকারের 180 দিনের জন্য একটা পরিকল্পনা নির্ধারণ করেছে, যেখানে তারা 3টি বিষয়কে অগ্রাধিকার দিয়েছিল। একটি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলার উন্নয়ন এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহ। আমরা দেখতে পেলাম যে এই 6 মাসে এই যে 3টি বিষয়কে তারা অগ্রাধিকার দিচ্ছে, এই 3টি বিষয়ে দ্রব্যমূল্যের জায়গায় যদি আমার কিছু করার নেই, দ্রব্য যেগুলো আছে 10 থেকে 15 টাকা করে সবগুলোতে বেড়েছে। চাল, ডাল, ব্রয়লার, ভাই আমি কিভাবে আগে দিয়েছি ভাই। বাজারে সিন্ডিকেট সেটা ব্যাপকভাবে পুরো দমে সক্রিয় রয়েছে। আইন শৃঙ্খলা উন্নয়নে আমরা দেখা দিব, তখনই আপনারা দেখতে পাবেন যে 6 মাসে বিগত 6 মাসের তুলনায় অন্তর্বর্তী সরকারের তুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো খারাপ হয়েছে। এবং বিদ্যুৎ জ্বালানি সরবরাহ এটাও আমরা দেখাবো এবং এটা আসলে বলা চলাকালীন সবাই আসলে বিদ্যুৎ থাকবে সামনের দিকে। আমরা যদি প্রথমে আমাদের অর্থনৈতিক অব্যবস্থাপনা যেখানে মূলত আসছে জ্বালানি সম্পদ এবং দ্রব্যমূল্যের অবস্থিত। আর জ্বালানি তেল সম্পর্কে তারা জানেন যে এই সরকার আশা করে পানগুলোতে ভয়াবহ এবং আমরা দেখতে পেয়েছিলাম। এবং সংসদে তখন জ্বালানি মন্ত্রী তিনি দাবি করেছিলেন যে প্রথমে দাবি করেছিলেন যে কোনো তেলের সংকট নেই, জ্বালানি সংকট নেই, এগুলো হচ্ছে পরিকল্পিত ভাবে করা হয়েছে। পরবর্তীতে জাতীয় সংসদে একটা কমিটি করে এটা একটা প্রস্তাবনা তৈরি করা হয়। সেই কমিটিতে বিরোধী দল অংশ নিয়েছিল এবং আমরা সেটা প্রস্তাবনা দিচ্ছিলাম, কিন্তু সেই প্রস্তাবনা অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেই সময় জ্বালানি তেলের দাম রেকর্ড পরিমাণে বৃদ্ধি করা হয়েছিল। অক্টেন হচ্ছে 20 টাকা লিটারে, পেট্রোল 19 টাকা, কেরোসিন 18 টাকা এবং ডিজেল 15 টাকা। এবং এই মূল্য বৃদ্ধিটা পণ্য পরিবহন, সেচ, সহ আমাদের আরো অনেকগুলো সেক্টরে এটা সরাসরি প্রভাব বিস্তার করেছে। এই যে সংকট, এই সংকটের পিছনে আমরা দেখেছি স্থানীয় নেতাদের প্রশ্রয়ে সিন্ডিকেট গড়ে উঠেছিল। পাম্পের ভূগর্ভস্থ ট্যাঙ্কে তেল মজুত করে রাখা হয়েছিল। অভিজ্ঞতাহীন প্রভাবশালী গোষ্ঠীর সরবরাহ ব্যবসায় প্রবেশ করেছে এবং উচ্চ কমিশনে বিক্রি এবং পেট্রোবাংলায় পাইকারি বিক্রি শুরু হয়েছিল। অর্থাৎ জ্বালানি ক্রয়ে স্বচ্ছতা অনুপস্থিত এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি পাম্পের মজুদের ঘটনায় স্থানীয় সংবাদ মাধ্যমে এসেছে, প্রশাসনের অভিযান এসেছে। সেই দিক থেকে সরকার কিন্তু ভাঙতে পারে। আমরা যদি গ্যাসের দিকে আসি, বর্তমানে দৈনিক গ্যাস চাহিদায় 43% ঘাটতি রয়েছে। দিনে আপনার 380 কোটি ঘনফুট হলো চাহিদা, সেটা এখন 215 সরবরাহ আছে 215 কোটি ঘনফুট। ঢাকার মতো শহরে দিনে এখন প্রায় 12 থেকে 14 ঘন্টা চুলা চলছে না। বিদ্যুতের ঘাটতির কারণে বিকল্প হিসেবে বিদ্যুৎ সরবরাহের সুযোগও সীমিত রয়েছে। শিল্প কারখানা উৎপাদনের জন্য অন্তত 3 থেকে 4 PSI প্রয়োজন, অর্থাৎ কিন্তু বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ প্রায় শূন্য আছে। এবং এই বিপুল ঘাটতি সুপরিকল্পিত জমাখাত হাজির করা হয় গণজমিতে। সংকটকে পুঁজি করে স্পট মার্কেট থেকে বেশি দামে ক্রয়ের আয়োজন করা হচ্ছে। আমরা যদি দেখি যে গ্যাসের চাপে শূন্য নেমেছে যে শিল্পাঞ্চলগুলোতে, জেলাগুলোর নাম দেখবেন আশুলিয়া, সাভার, গাজীপুর, কালিয়াকৈর, ময়মনসিংহ সহ প্রায় অনেকগুলো জেলায় আর গ্যাসের চাপ শূন্য নেমে এসেছে। হবিগঞ্জে একসাথে উৎপাদন বন্ধ হয়েছে 171টি জেলা। নারায়ণগঞ্জে উৎপাদন বন্ধ হয়েছে 450টি ডাইং কারখানা। এবং রিজিমে সদস্য কারখানা যে রয়েছে তাদের প্রায় 30 থেকে 35% তাদের সক্ষমতার তুলনায় কম উৎপাদন তারা করছে। এবং এটা বিভিন্ন পত্রিকার রেফারেন্স আমরা পেয়েছি। গ্যাস সংকটে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। আমরা যেটা বললাম, বিজিএমই সদস্য কারখানা 30 থেকে 35% কমেছে সক্ষমতা, এবং সব খাত মিলিয়ে 2 মাসে গড় উৎপাদন 24% হ্রাস পেয়েছে। কাজ, ইস্পাত, বস্ত্র তৈরি, পোশাক কারখানা সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন সেক্টরে এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্যাসের কারণে ক্রয় সরে যাচ্ছে এবং আমরা নির্ধারিত সময়ে পণ্য জাহাজীকরণ করা যাচ্ছে না এবং উৎপাদন কমে যাওয়ায় শ্রমিক ছাঁটাই করা হচ্ছে, ফলে শ্রমিকের চাকরি ঝুঁকিতে পড়ছে। আমরা বিদ্যুতের ক্ষেত্রে দেখবো, এই সরকারের অঙ্গীকার ছিল নির্বাচিত হওয়ার পরে তারা বলেছিল
যে ক্ষমতা গ্রহণের 3 মাসের মধ্যে কোনো বিদ্যুতের দাম 2 বছরের মধ্যে কোনো বিদ্যুতের দাম তারা বৃদ্ধি করবে না, কিন্তু বাস্তবে আমরা দেখলাম যে 3 মাসের মধ্যে তারা বিদ্যুতের দাম বৃদ্ধি করলো পাইকারি পর্যায়ে 19.8% এবং গ্রাহক পর্যায়ে গড়ে 16.68%। গ্রাম এবং মফস্বলে 10 ঘন্টারও বেশি লোডশেডিং হয়েছে। বিএনপি গ্রহণের পরে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে লোডশেডিং এই বর্তমান সময়ে হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ভুতুরে বিদ্যুৎ বিল, যেখানে বিতরণ কোম্পানিগুলো সিস্টেম লসের দায় গ্রাহকদের উপর কার্বন দিচ্ছে, এবং এই সমস্যার সমাধান না করে বিদ্যুৎ বিভাগ উল্টো ভুতুরে বিলের নিয়ে অপপ্রচারের জন্য শাস্তির হুঁশিয়ারি দিয়েছে। আপনাদেরকে যে একটা বিজ্ঞপ্তি দিয়ে তারা এটা যারা সমালোচনা করতেছিল তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে এবং পরে সেটা বাতিল করেছে। আমরা জানি আগের একটি সমস্যা আমাদের রয়ে গিয়েছে, ক্যাপাসিটি চার্জে জনগণের প্রায় 70,000 কোটি টাকা প্রতি আমাদেরকে অর্থের অপচয় আমাদেরকে দিতে হচ্ছে। এবং এই ক্যাপাসিটি চার্জ এবারে বাজেট বক্তব্য অর্থমন্ত্রী বলেছেন, ইস্তেহারেও বিএনপি ছিল যে এটা তারা দূর করবে, কিন্তু আমরা তেমন কোনো ভূমিকা কিন্তু আমরা দেখি এই আদানি চুক্তিগুলো সহ যেগুলো চুক্তিগুলো কন্টিনেন্টাল আইনের মাধ্যমে প্যাসিভ সরকার ছিল, সেই চুক্তিগুলো সেই ক্যাপাসিটি চার্জের ব্যবস্থা তারা কি করবে। আমরা দেখেছিলাম যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমাদের জাতীয় কমিটি হয়েছিল, তাদের সুপারিশ দিয়েছিল যে ক্যাপাসিটি চার্জ এবং এই চুক্তিগুলো বাতিলের জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত। সরকার কিন্তু সেই সুপারিশগুলো মানছেন এবং নিজেও কোনো এই ধরনের কমিটি বা কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না। আমরা দেখেছি যে সরকারের একজন উপদেষ্টা, তথ্য উপদেষ্টা, প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলেছেন যে শুধু 15 বছরের দুঃশাসন এবং বিধ্বস্ত অবস্থার উপর দায় চাপিয়ে কি নিজেদের অক্ষমতা, অদক্ষতা এবং অব্যবস্থাপনা থাকা যায়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সরকার বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই, বরং যে ফ্যাসিস্ট সরকার ছিল 15 বছরে তাদের উপর দায় চাপাচ্ছে। এবং আমরা দেখছি এই 6 মাসের যে কোনো সংকটের কথা আসলে বর্তমান বিএনপি সরকার হয় অন্তর্বর্তী সরকারের উপর দায় চাপাচ্ছে অথবা ফ্যাসিস্ট সরকারের উপর দায় চাপাচ্ছে, কিন্তু আমরা মনে করি যে পুরোটাই গ্রহণযোগ্য না। অন্তর্বর্তী সরকার আরো বিধ্বস্ত পরিস্থিতিতে দেশের দায়িত্ব কিন্তু সেই সময় নিয়েছিল, এবং সেই সময় কিন্তু আমরা রেকর্ড পরিমাণ লোডশেডিং দেখিনি এবং এই গ্যাসের সংকট দেখি। ফলে আমরা মনে করি সরকারের অব্যবস্থাপনা, পরিকল্পনাহীনতা এবং অদক্ষতা থেকে এই সংকট। আমরা যদি একটু কৃষি খাতে যাই, কৃষককে বস্তা প্রতি বাড়তি দামে সার কিনতে হচ্ছে। অধিকাংশ জেলায় সেটা 350 থেকে 450 টাকা ব্যয়, অতিরিক্ত ব্যয়, এবং দুর্নীতি মনিটরিং এবং রাজনৈতিক সমর্থন সিন্ডিকেটের কারণে চলতি আমন মৌসুমের শুরুতে কৃষকের চড়া দামে সার কিনতে হচ্ছে। ক্যাশ মেমো চাইলে সার না দেওয়া ভুগতে দেওয়া কৃত্রিম ভাবে তৈরি এই সংকটের উৎপাদন ব্যয় বাড়বে, ফলনে বিরূপ প্রভাব পড়বে এবং কৃষকের ন্যায্য মূল্য দিতে বঞ্চিত হবে। আমরা যদি দেখি গুরুত্বপূর্ণ যে খাত আমাদের যেটা সংকট ছিল এবং এখন তৈরি হয়েছে সেটা ব্যাংক দখল এবং বাজার সিন্ডিকেটের প্রত্যাবর্তন। আমরা যদি ক্রেডিট রেটিং এ দেখি, অব্যবস্থাপনা এবং সংস্কার অনিচ্ছার কারণে আন্তর্জাতিক যে ঋণ মান নির্ণয়কারী সংস্থা S&P and Fitch বাংলাদেশের অর্থনৈতিক পূর্বাভাস নেতিবাচক পর্যায়ে নামিয়ে এনেছে। খেলাপি ঋণ আমরা জানি প্রচুর খেলাপি ঋণ ছিল এবং খেলাপি ঋণ যাদের রয়েছে তাদেরকে সংসদেও নিয়ে আসা হয়েছে এবং বিএনপির সাথে সংশ্লিষ্ট প্রচুর ব্যবসায়ী রয়েছে খেলাপি ঋণ এবং পূর্ণ তফসিলীকরণের হিড়িক করেছে। শীর্ষ নেতাদেরও ফোন করে ব্যাংকের কর্তা ব্যক্তি দলবদল হচ্ছে। আমরা দেখেছিলাম ব্যাংক রেজুলেশন অ্যাক্ট